এখন আমরা যেখানে যাব সেখানে একটা জিনিস দেখবো যে এআই এমএল নিয়ে না প্রচুর কথা হচ্ছে। কিন্তু এই এআই বা এমএল এই জিনিসটা কি? এই জিনিসটা অ্যাকচুয়ালি মানে কি বলতে চাচ্ছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে যে কৃত্রিম বুদ্ধিমত্তা, এইটুকু বললেই তো হয় না। এই যে এই মডেল গুলো, যে যেমন চ্যাট জিপিটি একটা মডেল, বা এই যে মডেল গুলো আজকে বিল্ড হচ্ছে, এগুলো কিসের পরে? মডেলটা কি জিনিস? এই জিনিসগুলোকে যদি আমাকে বুঝতে হয়, তাহলে আমাকে প্রথমে যেটা বুঝতে হবে যে মেশিন লার্নিং মডেল সম্পর্কে। এই মডেলটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে আমরা একটা ইকুয়েশনকে সলভ করার মাধ্যমে আমরা করে থাকি। যেমন কিছু রিগ্রেশন অ্যানালিসিসের কিছু প্রোগ্রাম, কিছু সলিউশন আছে ম্যাথমেটিক্যাল, যেমন y mx b। ওকে, তো এই y mx b মানে কি? এটা প্রেডিকশনের জন্য, যা আজকের দিনে দাঁড়িয়ে কালকের দিনে কতটা সেলস হতে পারে। কারণ এখন একটা জিনিস তোমরা দেখবে যে এআই এমএল এর ইউজটা আমরা কেন করি? কারণ নো সেলস নো বিজনেস। আমার এখন কিছু করতে গেলে আমার সেলস দরকার, বাট এই সেলস কে জেনারেট কিভাবে আমরা করব? আজকে ধরো কোনো প্রোডাক্ট আমার মার্কেটে খুব বিক্রি হচ্ছে, কিন্তু আমি আজ থেকে যদি 15 দিন আগে সেটা জানতে পারতাম বা একটা প্রেডিকশন করতে পারতাম, আমি সেই স্টকটা আমার মার্কেটে মানে আমার স্টকটা আমি সেই গোডাউনে রাখতে পারতাম। তাহলে সেইটা কি আমার পক্ষে সম্ভব হচ্ছে? কিভাবে সেটা সম্ভব হতে পারে? সেটা একমাত্র সম্ভব হতে পারে মেশিন লার্নিং এর মাধ্যমে। কিভাবে? যেমন ব্যাংক, ব্যাংকে যখন প্রথম এটিএম মেশিন আসলো, তারপরে যখনই কিছুদিন পরে সবাই সেভিং অ্যাকাউন্ট খুলতে আসলো, তখন কিন্তু দেখা গেল যে তারা ওই সেভিং অ্যাকাউন্টের পাশাপাশি এটিএম কার্ড নিচ্ছে। অতএব সেভিং অ্যাকাউন্ট কত লোকে খুলছে সেই ডেটাটাকে অ্যানালিসিস করতে গিয়ে, মানে প্রিভিয়াস 6 বছরের ডেটা বা 7 বছরের ডেটা অ্যানালিসিস করতে গিয়ে আমরা যেটা দেখছি যে আমরা একটা নতুন ট্রেন্ড খুঁজে পাচ্ছি। এই ট্রেন্ডটা যাতে ভালোভাবে, এই ট্রেন্ডটা কি? যে এটিএম, যে একটা সেভিং অ্যাকাউন্ট খুলতে আসছে সেই এটিএম কার্ড নিচ্ছে, অর্থাৎ একটা নতুন ট্রেন্ড খুঁজে বার করছে। এই নতুন ট্রেন্ড খুঁজে বার করা বা কোনো কিছু ট্রেন্ডকে নিয়ে আসা, যে কি বোঝার চেষ্টা করা যে প্রিভিয়াস 6 বছরের যে ডেটা আছে সেই ডেটা থেকে আমি কি কোনো রিলেশন পাচ্ছি যা দিয়ে আমি প্রেডিকশন করতে পারবো যে ইন ফিউচার কি হতে চলেছে। ইন দ্যাট কেস 6 বছরের ডেটা, 6 বছরের ডেটা, এবং ওটা 12 বছরেরও হতে পারে, যে 6 বছরে আমি কোনো রিলেশন পাচ্ছি না, আমি আরো আগের 12 বছরের ডেটা আমি নিলাম। এত ডেটা কি একটা মানুষের পক্ষে করা সম্ভব? এই জন্য আমরা মেশিন লার্নিং এর মডেলগুলোকে ইউজ করে থাকি। এছাড়াও বিভিন্ন কাজ থাকে যেটাকে বোঝার জন্য, যেখানে আমরা ডিপ লার্নিং ইউজ করে থাকি। ডিপ লার্নিং এর বিভিন্ন মডেল এএনএন, সিএনএন, আরএনএন, কেএনএন এই সমস্ত ইউজ করে থাকি। এবং লিনিয়ার রিগ্রেশনে যেটা বললাম y mx b, আমি যদি ডেটা সেটটা থেকে m মানে স্লোপটা বের করে নিই যে x কতটা বাড়লে y কতটা বাড়ছে। আজকে একটা ওয়ান ক্যানেল মানে 500 গজ, যদি এরকম একটা বাড়ি, আমি যদি এত কোটি টাকা একটা দাম আছে, এত কোটি টাকা একটা ভ্যালুয়েশন আছে, তাহলে এই বাড়িটার মানে কত বিএইচকে হতে পারে, এটা আমি প্রেডিকশন করতে চাইছি। ঠিক আছে? বা এই বিএইচকে এর বাড়ি, আমি এই বিএইচকে আমি করতে চাইছি, তাহলে কত ভ্যালু হতে পারে, ভ্যালুয়েশন কত হতে পারে। সেক্ষেত্রে y বা x মানে ইন্ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট ভ্যালু আমাকে বের করতে হবে। সেক্ষেত্রে আমি প্রিভিয়াস ডেটা সেট থেকে m এর ভ্যালু বা এখনকার মার্কেট থেকে আমি m এর ভ্যালু বা b এর ভ্যালুটাকে বার করে নিয়ে, b ফর বায়াস, এই বায়াস বা m এর ভ্যালুটা মানে স্লোপের ভ্যালুটা আমি বার করে নিচ্ছি। করে নেওয়ার পরে যদি আমি সেইটাকে দিয়েই আমি প্রেডিকশন করি যে x এর ভ্যালু ঠিক কত হতে পারে যদি y এর ভ্যালু এত হয়, কি স্লোপে যাচ্ছে, এই যে জিনিসগুলো, এই যে ম্যাথমেটিক্যাল মডেলগুলো, এইগুলোকে বিল্ড করার মাধ্যমে কিন্তু আমরা প্রেডিকশন করতে পারি। মানে ইন কেস আমি যদি সামারি হিসেবে বলি, আমরা মেশিন লার্নিং মডেলকে কেন ইউজ করি? কিছু প্রেডিকশন করার জন্য, কিছু ট্রেন্ড খুঁজে বার করার জন্য। কারণ মানুষের মন খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়, কোনো সময় এটাই থাকছে, কোনো সময় ওই প্রোডাক্টটার দিকে যাচ্ছে। অতএব বিগত কয়েক বছরে প্রোডাক্টের ওঠানামা কতটা হয়েছে, বা স্টক মার্কেটের দিকেও যদি তুমি যাও, যেটা যেটা ছাড়া চলে না, যেটা মেন, আজকে স্টক মার্কেটে যে মুভিং অ্যাভারেজ, সেই মুভিং অ্যাভারেজের মধ্যে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজ, এগুলো সম্পর্কে জানতে যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাকে এক্সেলটা বা পাইথনটা খুব ভালো করে জানতে হবে।
আজকে পাইথন জানতে গেলে অনেকে বেসিক এইটুকুই জানে না, যে মডেলটা আমি বললাম, যে এত কথা বললাম যে একটা মডেল ডেভেলপ করব, সেটার জন্য আমাকে এটা করতে হবে সেটা করতে হবে, কিন্তু এই পাইথনটা অনেকেই জানে না যে এই যে ইন্টিজার, আমি যখন ইন্টিজার ডিক্লেয়ার করছি পাইথনে, বাই ডিফল্ট ইন্টিজার কেন ডিক্লেয়ার করছি? int is equal to like int input, এই যে এই জিনিসটা আমি লিখছি, আর এই যে এটার মধ্যে যে সেভ করছি, কিন্তু এই যে ইন্টিজারটাকে যে আমি ডিক্লেয়ার করছি, কেন ডিক্লেয়ার করছি, কেন আমার দরকার কি ইন্টিজার ডিক্লেয়ার করা? আচ্ছা, যদি একটা কোশ্চেন কি মাথায় আসে না, যে এই যে ইনপুটটা আমি যেখানেই নিই, আমি আজকে জাভা ইউজ করি বা পাইথন বা যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করি, আমি যে ইনপুটটা যদি কোথাও সেভ না করাই, তাহলে আমি কি করে সেটাকে রান করাবো সিপিইউ তে? আমাকে তো সেভ করাতে হবে। তাহলে এই ইন্টিজারটা ঠিক সেই কারণেই আমরা করি। ইন্টিজার কেন? যে কোনো ডেটা টাইপ, যে কোনো ডেটার টাইপ, তোমার টাইপ, তুমি একজন হিউম্যান, সেরকমই যে কোনো ডেটার টাইপটাই হচ্ছে সেই ডেটাটা, মানে সেই ডেটা টাইপ। তাহলে এখানে আমি কি করছি? ইন্টিজারটা আমি কেন ইউজ করছি? ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা। বাট ইন্টিজার যখনই আমি এখানে ডিক্লেয়ার করছি, যে কোনো ল্যাঙ্গুয়েজেই করি না কেন, বাই ডিফল্ট 4 বাইট জায়গা আমার তৈরি হচ্ছে ব্যাকএন্ডে। এবার যদি মনে হয় যে বাইট মানে কি, এই বাইট হচ্ছে 1 বাইট মানে কি? 1 বাইট মানে 8 বিট, মানে হচ্ছে 0 1 1 এরকম করে করে বাইনারিতে 8 বিট, মানে বিট মানে কি? 0 আর 1, এই দুটো বিট হতে পারে। 0 0 কেন বসে? এই জিরোর কনসেপ্ট কোথা থেকে আসলো? জিরোর কনসেপ্ট আসলো যে কারেন্টের যখন লো ভোল্টেজ তখন এই 0, আর কারেন্টে যখন হাই ভোল্টেজ তখন 1। ওকে, তো ডবল সুইচ যদি কম্বিনেশন, অনেকে বাড়িতে হয়তো ডবল সুইচের লাইট আছে, যদি একটা বন্ধ হয় আর একটা জ্বালিয়ে রাখি, তাহলে কিন্তু লাইটটা জ্বলবে। দুটোই বন্ধ থাকে, কন্ডিশন কতগুলো থাকতে পারে? দুটো বন্ধ থাকতে পারে, দুটো চলতে পারে, একটা বন্ধ একটা চলা, আবার একটা চলছে একটা বন্ধ থাকতে পারে, একটা সুইচ। সেই ডবল সুইচ লাইট বা ডবল সুইচ কেন ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে? সেখানে পুরো ডিজিটাল ইলেকট্রনিক্সটাই কিন্তু 0 আর 1 এর পরে দাঁড়িয়ে। যাই হোক, এই 0 আর 1 টাকে হচ্ছে বিট বলা হয়। তাহলে 1 বাইট মানে হচ্ছে 8 বিট। তাহলে এই 8 বিট মানে আমি একটা র‍্যান্ডম নিয়ে নিচ্ছি, যে 1 বাইট মানে হচ্ছে 0, তাই একটা র‍্যান্ডম কোনো ভ্যালু নিয়ে নিচ্ছি, 0 1 1 0 1 1 0, লাইক 1 2 3 4 5 6 7 আর একটা সংখ্যা 8। ধরে এই যে 8টা বিট আমি নিলাম, এই 8 বিট মানে কি? 1 বাইট। আজকে তাহলে যদি 2 বাইট হয়, তাহলে 2 বাইট মানে কত? এই 0 1 1 0 1 1 0 1, আবার একটা 0 1, এরকম কোন র‍্যান্ডম বাইট নিয়ে নিচ্ছি, এরকম না যে এটাই হবে। বিট 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, এরকম। তাহলে এটা হচ্ছে 2 বাইট। তাহলে 4 বাইট কি হবে? 4 12টা হবে। তাহলে সেই ক্ষেত্রে কি হলো? এটা তো 4 বাইটের একটা মেশিন। তাহলে 4 বাইটের মানে কি? এইটা কত? 8টা, মানে 4টা 32, মানে 2 বাইট মানে কত? 32 বিট। তাহলে কি এখন আমাকে মনে রাখতে হচ্ছে? একদমই হচ্ছে না। ইন দ্যাট কেস 4 বাইটে যদি যাই, 4 বাইটে কত হবে? এটা বললাম 4টা 32, 32 কি? 32 বিট। তাহলে এই 4 রেঞ্জ মানে কি? 32 বিট। তাহলে 32, এই যে মাইনাস, তাহলে 32 বিট। 32 বিট মানে এই ইন্টিজার যখন করছি, যখন 4 বাইট হচ্ছে, তার মানে 32 বিট। তাহলে ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 32, মানে মাইনাস 2 টু দি পাওয়ার 32, 2 প্লাস 2 টু দি পাওয়ার 32, এই রেঞ্জ অবধি আমি যে কোনো ভ্যালু এই ইন্টিজারের ইনপুটের মধ্যে আমি নিতে পারি। ইউজার ইন্টিজারের এই ইনপুটের মধ্যে কি দিতে পারে। ইন্টিজার যখন তুমি ডিক্লেয়ার করছো, তখন বাই ডিফল্ট এই প্রোগ্রামটা কোথায় রান হচ্ছে? তোমার র‍্যাম এর পরে। তাহলে র‍্যাম এর পরে কোথায় একটা জায়গা তৈরি হচ্ছে, একটা ছোটখাটো একটা জায়গা তৈরি হচ্ছে। তাহলে সেই জায়গার মধ্যে কি ইউজার একটা ইনপুট দিচ্ছে। তাহলে ধরো 6 দিল, তাহলে 6টা কি? 4 বাইটের জায়গা। এবার ধরো 6 এর পরে আরেকটা কোনো ভ্যালু দিল, তাহলে সেটা কি হলো? 4 8 বাইটের জায়গা। আর এই যে জায়গায় যে ইউজার যে দিচ্ছে, যেখানে যে ভ্যালুটা দিচ্ছে, এই ভ্যালুটা কত রেঞ্জের মধ্যে হতে পারে? মাইনাস 2 টু দি পাওয়ার 32, 2 প্লাস 2 টু দি পাওয়ার 32 রেঞ্জের মধ্যে যে কোনো সংখ্যা ইউজার এখানে ইনপুট করতে পারে, কিন্তু তারপরে করলে কিন্তু এরর আসবে। অতএব তোমরা আশা করি বুঝতে পারছো যে ইনপুটটা মানে ঠিক কোথায় সেভ হচ্ছে এবং কেন আমি ইন্টিজার বা এই ধরনের ডেটা টাইপ গুলো আমরা ডিক্লেয়ার করছি। আচ্ছা, এর বাইরেও যদি আরো তোমাদের নলেজের প্রয়োজন হয়, তবে অবশ্যই তোমরা অ্যাপটাকে এসো, অবশ্যই এগুলো নিয়ে আমরা ডিসকাস করব, মজা করব এবং অনেক অনেক প্রজেক্ট করব। যে প্রজেক্ট তোমাদের গিটহাবে আমি আপলোড করব,
এবং সেই গিটহাব এর যে লিংকটা, সেই লিংকটা আমি রেজিউমেতে দেবো, যাতে তোমাকে তো কোম্পানির লোক চেনে না, কোম্পানির লোক যখন তোমার এই গিটহাব এর লিংকে ক্লিক করবে তখন দেখবি এতগুলো প্রজেক্ট আছে, অতএব এই ছেলেটা বা এই মেয়েটি ভালো। ইন দ্যাট কেস তাহলে তোমাদের কি হবে, তোমাদের একটা রেজিউমে বিল্ড আপও এখানে হয়ে যাচ্ছে, যেটা আমি তোমাদের ক্লাস শেষ হওয়ার পরে এটা আমরা করিয়ে দেব। তাহলে এবার আমরা কিছু একটা ইমপ্লিমেন্টেশন একটু দেখে নিই। আচ্ছা, এতক্ষণ তো অনেক কিছু বললাম, এইবার ধরুন আমি পাইথনে যেটা আমি বললাম যে ওখানে ইন্টিজার বা ইউজার যে ইনপুটটা দেবে সেটা কোথায় আসবে, তো আমি একটুখানি দেখে নিই। এ ইজ ইকুয়াল টু ইন্ট, এখানে আমি কি লিখেছিলাম, ইনপুট। ইনপুট দিচ্ছে, কি দিচ্ছে, এখানে ধরো আমি কিছু একটা নিলাম যে কি টাইপের ইনপুট দিচ্ছে, এন্টার ইওর এজ। আচ্ছা, তাহলে আমি কি করলাম, এন্টার ইওর এজ। তাহলে এন্টার ইওর এজ এই লাইনটাকে আমরা অনেকে মনে করি কি প্রচুর কঠিন বা এইসব কিছু, এমন কিচ্ছু না, জাস্ট আমাকে বুঝতে হবে যে লাইনে আমি কি লিখতে চাইছি, আমি কি এটা কিন্তু মনে রাখলে, এটা যেখানে আমি এই যে পুরো লাইনটা, এই লাইনটাকে আমাকে বুঝতে হবে যে আমি কেন লিখছি, না হলে তোমাকে মুখস্থ করতে হবে প্রত্যেক দিন এসে, স্যার একটু কিছু নোট লিখিয়ে দিন, নোট লিখে তারপরে সেই অনুযায়ী আমাকে ওই নোট দেখে দেখে লিখতে হবে। কেন আমরা সেটা করবো? তাহলে আমরা শিখছি কি, আমরা তো সেটা নেটওয়ার্কেও পেয়ে যাব, বিভিন্ন জায়গায় বিভিন্ন অনলাইন অনেক সোর্স আছে, আমরা তো সেখানে পেয়ে যাব। আমার মূল জায়গাটা যেটা, যে আমাকে বুঝতে হবে, যে আমাকে ইন ডেপথ বুঝতে হবে যে আমি কেন এই লাইনটা লিখছি, কেন পার্টিকুলার পয়েন্টটা লিখছি, কেন পার্টিকুলার ব্র্যাকেটটা লিখছি, ব্র্যাকেটের নাম কি, কেন আমি দেব, কেন আমি দেব না। ইন দ্যাট কেস আমি যদি এই একটা লাইনই আপনাদের বোঝাই, মানে সেক্ষেত্রে এটা আমি কি করতে চাইছি, অ্যাজ এ ইউজার আমি ইনপুট নিতে চাইছি, এই যে ব্র্যাকেট গুলোকে, এগুলোকে বলা হয় প্যারেনথেসিস। এবার যেহেতু এটা ক্যারেক্টার, সেহেতু আমি ডবল কোটেশনের মধ্যে এটা রেখেছি। এইবার এন্টার ইওর এজ, আমি একটা এজ নিচ্ছি, কিন্তু এজটা কি, এজটা একটা ইনপুট, সেটা কার মধ্যে নিচ্ছি, ইন্টিজারের মধ্যে, যেটা আমি বোর্ডে বোঝালাম 4 বাইট জায়গা। এবার 4 বাইট জায়গার মধ্যে তো 4 বাইট জায়গাটা মানে ওই যে 4 বাইট জায়গাটা, ওটাকে আমি একটা কোনো নাম তো দিতে হবে, সেই নামটা কি, এ। তাহলে এ ইজুকাল টু মানে হচ্ছে পয়েন্ট করছে কি, ইউজার যে ইন টাইপের ইনপুটটা দিল, সেই ইনপুটটাকে কি এ পয়েন্ট করছে, এ বা বি নামক যে ভ্যারিয়েবল গুলো তুমি দেবে সেগুলো কি এটা পয়েন্ট করছে। তাহলে আজকে আমি যদি এইটুকু কোডকে আমি যদি রান করাই, এরপরে অনেক ইফ এলস ফর লুপ অনেক কিছু হয়, কিন্তু একটা লাইনকে আগে তোমরা ঠিকঠাক বোঝো যে ইউজার একটা ইনপুট দিচ্ছে, কি টাইপের ইনপুট দিচ্ছে সেটা হচ্ছে এখানে লিখবে, ইন্টিজার টাইপের দিচ্ছে নাকি ফ্লোট টাইপের দিচ্ছে, সে যে টাইপের দিচ্ছে সেটা দেওয়ার পরে যে সেই টাইপের যে মেমোরি সাইজ, বাই ডিফল্ট যে মেমোরি সাইজ, তার মধ্যে কি ইউজারের ইনপুটটা আসবে, আসার পরে সেটা কে পয়েন্ট করবে, এ নামক একটা ভ্যারিয়েবল। ঠিক আছে, এরপরে তোমাদের বুঝতে হবে হোয়াট ইজ দ্য অপারেন্ড, হোয়াট ইজ দ্য অপারেটর, হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন, এভরিথিং। এরপরে আমি এটাকে ধরো ফাইলে গিয়ে সেভ করলাম, সেভ অ্যাজ করলাম, সেভ অ্যাজ করার পরে এখানে আমি কোন একটা নাম দিলাম, ধরো ছোট কিছু একটা নাম দিলাম, এই যে ডট, এই যে ডটটা দিচ্ছি, এই ডটটা আমি কেন দিচ্ছি, এ ডট পাই, ডট মানে হচ্ছে অ্যাক্সেস করা, পাইথনের ফাইলকে ও কি করছে, অ্যাক্সেস করছে, মানে আমি আমার মেশিনকে বোঝাচ্ছি যে আমি যে পার্টিকুলার ফাইলটা লিখছি এটা পাইথনেরই ফাইল। আমি যদি জাভাতে লিখলাম আজকে ডট জাভা লিখতাম, আজকে যদি আমি এইচটিএমএল লিখতাম ডট এইচটিএমএল লিখতাম, ডট মানে কি অ্যাক্সেস করছে, ওই মানে ওই পার্টিকুলার ওই পাইথনে আমি ওটাকে লিখেছি ওই কোডটাকে, এই জন্য এটা আমি করলাম। তো আমি এটা ডেস্কটপে লিখলাম, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রাখলাম, তোমাদের এই এনভায়রনমেন্ট ক্রিয়েট করাগুলো শিখতে হবে। গেলাম ভেতরে, এ ডট পাই, সেভ করলাম, সেভ করার পরে এবার আমি ফাইলে গিয়ে আবার সেভ অ্যাজে গেলাম, যাওয়ার পরে এই যে যেখানে আমি সেভ করেছিলাম এই পাথটাতে আমি ক্লিক করে এখানে আমি সিএমডি লিখলাম, সিএমডি লেখার পরে এইবার আমি নাম কি দিয়েছিলাম, এ। তাহলে এটা কি ধরনের কোড, এটা হচ্ছে তোমার যে আমি যে পাইথন, মানে এটা কি মানে এটা পাইথন ধরনের কোড, তাহলে আমি পাইথন লিখবো আগে, পাইথনটাকে আমার যে আমাকে কম্পাইল করছে। ঠিক আছে, এইবার আমি কি করছি, এ ডট কি করলাম, পাই, আমি ওটার নাম দিয়েছিলাম এ ডট পাই। তাহলে আমি যখন রান করালাম তখন দেখো এন্টার ইওর এজ দেখালো, এবার এন্টার ইওর এজ কি 45, এবার 45 দেওয়ার পরে এইখানটায় আমি যখন যাচ্ছি তখন আমাকে কি এটাকে প্রিন্ট করাতে হবে, যে আমি এটা তো ভ্যালুটা তো নিলাম, এবার তো আমাকে প্রিন্ট করাতে হবে। তাহলে প্রিন্ট কি করে করাবো, যে প্রিন্ট লিখলাম, এটা যেহেতু ভ্যালু তাই কোনো কোটেশন এরকম ডবল কোটেশন আমি দিলাম না, আমি কন্ট্রোল এস করলাম,
আবার ফাইলে গিয়ে সেভ অ্যাজে গেলাম, এই জায়গাটায় আমি গিয়ে সিএমডি লিখলাম, রান করালাম। এবার পাইথন দেন এ ডট পাই, এবার যে এন্টার করলাম দেখো এজ আসলো 45 দিলাম ইন্টিজার বলে, যে র্যামের মধ্যে যে পজিশনটা তৈরি হলো আমার ইন্টিজারের বাই ডিফল্ট 4 বাইট, ওর মধ্যে এবার ওর মধ্যে কি হলো 45টা সেভ হলো। এবার কি হবে, ওখান থেকে নিয়ে এসে প্রিন্ট করাবে, 45 প্রিন্ট করিয়ে দিল। তো এরকম যদি আরো অনেক কিছু শিখতে হয়, আরো অনেক ডিটেলসে প্র্যাকটিক্যাল, এটা তো কিছুই না পাইথন। এরকম যদি আরো অনেক কিছু শিখতে হয়, এটা তো পাইথনের একদম বিগিনার্স লেভেল। এরপরে ফর লুপ, ফাংশন, ক্লোজার, এটসেট্রা এটসেট্রা, যে জেনারেটরস, এরকম যদি অনেক কিছু, বা পাইথনের মডেল কি করে তৈরি করব, বা জিপিটি গুলো কি করে তৈরি করব, এই ধরনের জিনিসগুলো শিখতে অ্যাপটাকে অবশ্যই আসতে হবে। আমি তোমাদের পাশে বসে তোমাদেরকে এই জিনিসগুলোকে দেখিয়ে দেব। তোমরা এসো, আশা করি অনেক গল্প হবে, অনেক এর ধরনের কোডিং হবে, অনেক এই ধরনের প্রজেক্ট হবে। থ্যাংক ইউ সো মাচ।